অভিজ্ঞ মহল থেকে বলা হয় যে নীরব মোদী হতে পারেন, মেহুল চোস্কি হতে পারেন, বিনয় মিশ্র হতে পারেন, তারা কিন্তু পলিটিক্যাল আশ্রয় প্রশ্রয়ে কিন্তু দেশ ছেড়েছিলেন। ফলে রাজনৈতিক নেতারা একজন পার্লামেন্টে তৎকালীন দেশের হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে নাকি জানিয়ে দেশ ছেড়েছিলেন। ফলে রাজনৈতিক নেতারা যখন দেশ ছাড়েন, মানে চলে যাওয়ার কথা ভাবেন স্থায়ীভাবে, তখন তারা কিন্তু রীতিমতো সন্ধি করেই তাদেরকে একটা সেফ প্যাসেজ দেওয়া হয়। এই পুরো ঘটনাটার মধ্যে তিনটে পার্ট আছে কমিউনিকেশনের জায়গা থেকে। একটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র। এই পার্টটা মানে আমি ডিনাই করতে পারছি না এই কারণেই যে যেহেতু কুণাল ঘোষ ডিনাই করেনি, কুণাল ঘোষ যদি সরাসরি বলতেন যে না এরকম কোনো কথা হয়নি, তাহলে আমি ওটা মেনে নিতাম। কিন্তু দ্বিতীয় পার্টটা আমি জেনেছি। আমি শুভেন্দু অধিকারী কিন্তু কমিউনিকেটেড হয়নি, এটা আমি নিজে অথরিটি হয়ে বলছি কথাটা, যে মানে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কুণাল ঘোষ না মদন মিত্র কেউ কমিউনিকেট করেনি, এটা একদম দায়িত্ব নিয়ে আমি বলছি। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হলো যে ঘটনাটা যদি সত্যি ঘটে কোনো দিন, এটা মানে আজকে হলো না, কিন্তু আগামী দিন তো হতে পারে। যদি আগামী দিন এমন হয় যে রাজ্যের শাসক দল বা প্রশাসন তারা একটা সেফ প্যাসেজ দিয়ে ওনাকে বের করে দিল, যেমন করে বিনয় মিশ্রকে বের করে দিয়েছে, তাহলে কিন্তু দুটো দিক থেকেই আমরা রাজনীতিটা দেখতে পারি। একটা, আপনি যেটা বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করে রাজনীতি করেছেন, এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি দিল্লির থেকে এনেই ছিলেন এবং পরিষ্কার দিনের পর দিন তিনি বলেছিলেন পার্টির দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমি উত্তরাধিকারী তৈরি করেছি। তোমরা কি ভেবেছো যে আমি মরে গেলে পার্টি শেষ হয়ে যাবে? আমার উত্তরাধিকারী আমি তৈরি করে রেখেছি, এইভাবে উনি বলতেন এবং ওনার উপর পুরোপুরি পার্টিটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আমি আর্গুমেন্ট যেটা মানে দিনের পর দিন আপনার স্টুডিওতে দিচ্ছি সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাগেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আজকে যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী এবং সমস্ত স্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতারা কিন্তু এই কারণেই দলটাকে দোষারোপ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব পেলেন তখন থেকেই দলের ডিটোরিয়েশন বা খারাপ অবস্থা শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন নেতৃত্বে ছিলেন, দল পরিচালনা করেছেন, এতটা খারাপ অবস্থা ছিল না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু আমি বলছি একটা মানে অভিশাপের মতো, লাইবিলিটি মানে ব্যাগেজ। ফলে এই জায়গা থেকে আমি বিচার করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেফ প্যাসেজ পেয়ে চলে যান বা রাজনীতির থেকে এক্সাইল করেন, মানে অবসরও নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে কিন্তু আবার কিছু মানুষ অন্তত জড়ো হবে। আমি বলছি না ওনার আর সুযোগ আছে এই বয়সে আবার নতুন করে রিভাইভ করা, নতুন করে পরিবর্তন করা, নতুন করে দলকে সংগঠিত করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নতুন করে আবার একটা ক্ষমতায় আসা। আমি বিশ্বাসই করি না এটা। তার কারণ হলো বয়স একটা বড় ভার, আর দুই নম্বর হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাগেজের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের কুশাসন মানুষের মজ্জায় ঢুকে আছে, যে কিভাবে দুর্বৃত্তায়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায় হয়েছিল, পলিটিসাইজেশন কিভাবে হয়েছিল, দুর্নীতির প্রাতিষ্ঠানিকতা কিভাবে হয়েছিল। ফলে ওই ব্যাগেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুব বেশি এগোনো সম্ভব না, কিন্তু তবুও আমি বলবো সলতের মতন একটুখানি জ্বলে থাকতে পারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ চলে যেতে পারে। আমি যে প্রশ্নটা সুমনদা রাখতে চাই যে দেখুন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভুল যখন মানুষ করে না, পরপর ভুল করে। এসএসকেএমের আজকে বিচারপতি যখন বলল যে এসএসকেএমের ডাক্তারের কাছে যান, বোর্ডের কাছে যান, তারা যদি বলে তাহলে আপনাকে আমি পাঠাবো, আপনার মানে পাঠাতে কোনো অসুবিধা নেই। আজকে এসএসকেএমের মানে তার লয়াররা যেভাবে অস্বীকার করলেন যে না আমার ক্লায়েন্ট বলেনি, ফলে আমরা এসএসকেএমে যাচ্ছি না, আপনারা যা মানে বিচার করার আপনারা করে আমাদের রায় দিয়ে দিন, এটা কিন্তু একটা আবারও বলছি সই জালিয়াতির মতন একটা জালিয়াতি বেরিয়ে আসতে পারে। তাহলে এতদিন যে চিকিৎসার গভীরতার কথা বলা হতো যে এটা এমন একটা ফ্যাটাল রোগ তৈরি হয়েছে, ফ্যাটাল অবস্থা তৈরি হয়েছে যার জন্য বারবার ওনাকে কখনো সিঙ্গাপুর কখনো আমেরিকাতে যেতে হচ্ছে, তাহলে উনি কেন এসএসকেএমের ডাক্তারবাবুদের সম্মুখীন হতে চাইছেন না? তাহলে কি রোগটা এতটা গুরুত্বপূর্ণ নয়? কোনো একটা অ্যালিবাই দিয়ে উনি বারবার যাচ্ছিলেন। দ্বিতীয় যে প্রশ্নটা আসবে সেটা হলো যে ওনার যে প্রেসক্রিপশন যতটুকু আজকে কোর্টে প্রডিউস করেছে, পরে আরও করতে পারে, কিন্তু আজকে যা প্রডিউস করেছে তাতে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে ওই সই জালিয়াতির মতন আরেকটা জালিয়াতি তো মধ্যে পড়বেন না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যে বিষয়টা আমাকে এবং এটা বেসিক যে কোনো মানে আমি বলবো যে চিকিৎসকের আপনি ছাপানো প্যাডে রেজিস্ট্রেশন নাম্বার একেবারে। সব সময় থাকে, এখানে নেই কেন? সুমনদা, আমি থাকতেই আপনাকে হবে। বলছি, আমি রেজিস্ট্রেশন নাম্বার প্রেসক্রিপশন দেখি। 16টা মামলা, 16টা মামলার মধ্যে সবগুলো তো রক্ষা কবচের প্রশ্ন নেই। আমি বলছি এমন বহু মামলা আছে, অন্যরা কিন্তু সেই সমস্ত এফআইআর করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে জেল হেফাজতে নিয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ কাস্টডিতে নিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে আইন যদি সবার জন্য সত্য মানে সমান হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে ওই সমস্ত এক্সটর্শন মামলাতে ছাড় পেয়ে যান? অন্যরা যখন জেলে যাচ্ছেন, অন্যরা যখন থানায় কাস্টডিতে যাচ্ছেন, এফআইআর করার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্টের বাইরে থাকছেন? আমার প্রশ্ন এক। দ্বিতীয় যে প্রশ্ন আপনাকে বলতে চাই, এবং চার্জশিটে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা হয়? Exact তাই। জীবনে কোনোদিন অন্য আমি তো- কারোর নামে এই জিনিস দেখেছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখুন সুমনদা, আমি Central agency। আপনি জানেন যে সাংবিধানিক স্বাধীনতার জায়গা থেকে আমি সর্বোচ্চ স্তরে সবসময় আমি আফোল্ড করার চেষ্টা করি। আজকে 16টা মামলা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানে সাথে না থাকতো, তাহলে আমি কিন্তু জোরালো গলায় বলতাম যে আর্টিকেল 19 অনুসারে যে কোনো ব্যক্তির পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা করার অধিকার আছে। সেই ব্যক্তির স্বাধীনতার পক্ষে আমি জোরালো কথা বলতে পারতাম। আজকে বলতে পারছি না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হিস্ট্রি তৈরি করে রেখেছেন, যে ইতিহাস তৈরি করে রেখেছেন, সেই ইতিহাসের কনটেক্সটে তাকে এই মুহূর্তে যদি আদালত রায় দেয় যে হ্যাঁ আপনি যান বিদেশে, উনি ফিরে আসবেন, তার কোনো গ্যারান্টি নেই। একটু বলবো না, এখানে সবার কাছে একটা পয়েন্ট দেখুন, এই যে হিস্ট্রি তৈরি করে রাখার কথা বিশ্বনাথ দা বলছে, আমি আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো হিস্ট্রি তৈরি করেননি, ইডিসিবিআই করেছে। যে কারণে আমি এই প্রশ্নটা বারবার করছি, অ্যাকিউজড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এই পলিটিক্সিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকিউজড হিসেবে তার নাম দেখিয়ে আজ অবধি একটা চার্জশিট জমা পড়েনি। তাহলে হিস্ট্রি ক্রিয়েট করার প্রসঙ্গটা আসছে কিভাবে? কারণ আমি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আপনি 16টা কেন 16,000 মামলা করে দিতে পারেন, বাট সেখানে এজেন্সি যেখানে আপনার ছিল 10-12 বছর ধরে, এখনো তো আপনারই আছে, একটা চার্জশিট জমা পড়বে না? আপনি স্পেসিফিক চার্জশিট দিতে পারছেন না, কিন্তু দায় চাপিয়ে যেতে পারছেন। আমি বলি, বিশ্বনাথ দা বোঝাতে চাইলেন আজকের দিনেও দাঁড়িয়ে, হ্যাঁ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সাথে, কালীঘাট তৃণমূলের সাথে এখনো সেটিং ফেটিং কিছু একটা থাকতে পারে। আমি কিছু বলতে না, না, আপনি বোঝাতে চাইলেন, মানুষ আমি কি সব ঘাসে মুখ দেয় দাদা? আপনি যেমন, আমি বলছি সব অভিমুখগুলো না, না, আমি অভিমুখ, হ্যাঁ সবই অভিমুখ খুলেছেন আপনি, আমি একটু মুখ খুলতে দিন। সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে, এখন ওদের অবস্থা হচ্ছে অন্ধ কানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী বা দিল্লিতে মোদীর সরকারের নেতৃত্বে আজকে এই জায়গাটা আনার পরও এই কথাগুলো বলার আজকে আর কোনো যুক্তি নেই। আমরা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে কেন বুকের ভেতর থেকে, গায়ের ভেতর থেকে তাবিজ কবজগুলো খুলে বার করে নেন না, তারপর দেখুন না যায় কিনা। আপনাকে দেখতে হবে যে সে কতগুলো মামলায় প্রোটেকশন পেয়ে আটকে আছে, আপনাকে সেগুলো ভাবতে হবে। শুনুন, রাজনৈতিক হিসেবে না সে এখন অপান্ত, তার আর কোনো অপ্রাসঙ্গিক, তার আর কোনো মূল্য নেই। জেলে পাঠালে বা না পাঠালে, একটা কাউন্সিলর জেলে গেলে যা এফেক্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে গেলে তাই এফেক্ট। অতএব আমরা ওদের যা যা সর্বনাশ করার রাজনৈতিক লজিক্যাল একটা কথা বলি, না শেষ করে শুনে নাও। বিনয় মিশ্র যদি ফরেন মানে আমাদের সাউথ ব্লকের যদি সাহায্য না পেত, বিনয় মিশ্র ওইভাবে চলে যেতে পারে? সুমনদা, পাসপোর্ট নিয়ে কেউ ওইভাবে চলে যেতে পারে? আরে যদি এত সাহায্য করবে তাহলে কি আজকে হারিয়ে ভূত করে দিতে পারে? আপনি বলুন না, হারিয়ে ভূত করে দিতে পারে? আমি আপনাকে একটা কথা বলছি, যদি আপনি আমার একটা লাইন শুনুন, আপনি আমার একটা লাইন শুনুন। আপনি যে বস্তা বলেছেন দেখিনি, আরে দাদা শুনুন, তোমাকে পুরো মানতে হবে। আমি আছি। যেমন করে ভালো তৃণমূলকে নিয়েছো, তেমনি ভালো ভালো তৃণমূলকে ভালো সাইকেল চোর, ভালো সাইকেল চোরকেও তৃণমূল। আপনি একটু শুনুন, ভালো সাইকেল চোর। ঠিক আছে, ঠিক আছে। এতদিন ওর সাধু ছিল, এখন বলতে সাইকেল। বলো না, সুদীপ ব্যানার্জি সাইকেল বলছি সাইকেল চোর তো বললাম। প্রধানমন্ত্রী মিটিং আচ্ছা, মূল বিষয়, মূল বিষয় নজরুল দা বলছি। আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে যে আপনি বললেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বস্তা, ও যে বস্তা, ওই বস্তাটা টোটালি কাগজ কুড়োনেওয়ালা যে কাগজ তুলে বিক্রি করে, তার বস্তার যা দাম ওটা তার দাম নেই। মমতা ব্যানার্জি রাজনীতিবিদ হিসেবে যদি সেটা বুঝে থাকেন, হতে পারে উনি নিজেই এলিমিনেট করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে। সেটা হলেও অবাক হওয়ার কিছু নেই, রাজনীতির ইতিহাসে এরকম নমুনা অনেক আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন